শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব শ্রী বিকাশ দের লেখা গল্প। বিকাশ দে রিটায়ার্ড অ্যাকাউন্ট অফিসার, পিডব্লিউডি ডিপার্টমেন্ট। কর্মজীবনের পাশাপাশি চালিয়ে গেছেন তার লেখালেখি। পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই, আসাম, মেঘালয়, ত্রিপুরায় তার প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় 170। আজকে শোনাব তাঁরই লেখা একটি গল্প, পরিধি। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য বেঙ্গলি সাগার তরফ থেকে লেখককে জানাই আন্তরিক ধন্যবাদ। চলুন শুনি আজকের গল্প, পরিধি। লিখেছেন বিকাশ দে। ডাক্তারের চেম্বার থেকে নিরাশ হয়ে সুনীলবাবু বেরিয়ে এলেন। সোনোগ্রাফি রিপোর্ট দেখে ডাক্তার তাকে বাইরে গিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। সুনীলবাবু আরও অনেক কিছু জানতে চাইছিলেন, কিন্তু ডাক্তার সংক্ষেপে বললেন ইনিশিয়াল স্টেজ। বাসায় ফেরার সময় সুনীলবাবু ভাবলেন বাইরে গিয়ে কি লাভ, যদিও ইনিশিয়াল স্টেজ, তবুও লিভারের ক্যান্সার বলে কথা। এত টাকার ঝুঁকি নেওয়ার আগে আরও ভাবতে হবে। ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সুচিকিৎসা করিয়ে 10-15 বছর অনায়াসে বাঁচা যায়। তাদের পাড়াতেই এক ভদ্রলোকের গলায় ক্যান্সার ধরা পড়েছিল। সঙ্গে সঙ্গে কলকাতা গিয়ে চিকিৎসা করিয়ে আসার পর তিনি এখনও দিব্যি চলাফেরা করছেন। বাজার হাট, অফিস সবই চালিয়ে যাচ্ছেন। হয়ে গেল প্রায় 12 বছর। আবার সুনীলবাবুর দোকানের এক গরিব কর্মচারীর মা জমি বিক্রি করে, ঋণ করে অধিকতর ভালো চিকিৎসার জন্য মুম্বাই গিয়ে দাঁতের মাড়ির ক্যান্সারের চিকিৎসা করিয়ে আসার পর 2 বছরও টিকলেন না। এই হচ্ছে মুশকিল ক্যান্সার হলে। চিকিৎসা না করিয়ে মানসিক শান্তি পাওয়া যায় না। আবার চিকিৎসা করিয়ে যে 2-4 বছর বাঁচা যাবে তার কোনো নিশ্চয়তা নেই, ইনিশিয়াল স্টেজ ডাক্তার বললেও। বাসায় ফিরে এসে ডাক্তার দেখানোর কথাটা সুনীলবাবু কাউকে কিছু বললেন না। শরীরের ভেতরে অসুখটা হলে এই এক সুবিধা, ইচ্ছা করলে বেশ কিছুদিন তা চেপে রাখা যায়, পরে সময় সুযোগ বুঝে বলা যায়। ছোটবেলা থেকেই সুনীলবাবু ভীষণ হিসেবি লোক, কিন্তু কৃপণ নন। অঙ্ক কষে জীবনে যা যা করতে চেয়েছেন সবই সঠিকভাবে যথাসময়ে করতে পেরেছেন। HLSC পরীক্ষা 2 বারে পাশ করার পরেই কলেজে কয়েকদিন ক্লাস করার পর পড়াশোনা বন্ধ করে দিলেন। তারপর একটা কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে ঢুকে রোজগারে নেমে পড়লেন। 7-8 বছর কর্মচারী হয়ে ব্যবসা বেশ ভালোই রপ্ত করে ফেললেন। তারপর নিজেই একটা ছোট্ট রেডিমেড কাপড়ের দোকান খুলে ব্যবসা শুরু করলেন। সঙ্গে বিভিন্ন অফিসে ঠিকাদারির কাজ। সবাই জানে সব ডিপার্টমেন্টেই ঠিকাদারিতে সে সময় রমরমা রোজগার ছিল। ব্যাস, সুনীলবাবুকে পিছন ফিরে আর তাকাতে হয়নি। বছর 3-এর মধ্যে একটা বড় দোকান কিনে কাপড়ের ব্যবসাটা আরও ফুলিয়ে ফাঁপিয়ে তুললেন। এর মধ্যে তার বাবা মারা যাওয়ায় 3 বোন ও মায়ের ভার তাঁর ওপরেই পড়ল। যেহেতু সুনীলবাবুর আর কোনো ভাই নেই। যাই হোক, পরিশ্রম করে সব কিছু তিনি একদম গাণিতিক নিয়ম এবং ফর্মুলায় সামলে গেছেন। বোন 3টির যথাসময়ে 2 বছর অন্তর অন্তর বিয়ে দেওয়া থেকে শুরু করে আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা, যোগাযোগ রাখা পর্যন্ত সব কিছুতেই তো টাকা লাগে। হিসেবি ও দূরদর্শী হওয়ায় সংসারের নানা সমস্যার সমাধান করতে সুনীলবাবুর বিশেষ বেগ পেতে হয়নি। মা মারা যাওয়ার আগে তিনি বিয়েটাও সেরে ফেলেছেন যথাসময়ে। সে সময় তার বয়স কতই বা ছিল, বড়জোর 27-28। বিয়ের 4-5 বছরের মধ্যে 2টি সন্তান, আরও 3 বছর পর আর একটা ছেলে। এসবও নিখুঁত হিসেব করে। কম বয়সে বিয়ে করার ফায়দা তিনি পুরোপুরি ভোগ করেছেন ও কাজে লাগিয়েছেন। 60 বছর বয়সের আগেই তিনি মেয়েকে বিয়ে দিয়ে বড় ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে সংসারের দায়িত্ব বেশ কমিয়ে ফেলেছেন। ছেলে ও মেয়ে দুজনেই এখন বাইরে থাকে। এখন শুধু ছোট ছেলেটাকে নিয়ে তার চিন্তা, তবে দুশ্চিন্তা নয়। কারণ হিসেব করে এতদিন তিনি যেভাবে অনেক জটিল সমস্যার মোকাবিলা অনায়াসে করেছেন, সেভাবেই ছোট ছেলের ব্যাপারে সামলাবেন হিসেব করে। পরিচিত মহলে অনেকের ধারণা সুনীলবাবু কৃপণ লোক, কিন্তু আসলে তা নয়। তাকে নিয়ে কে কী ভাবে, মন্তব্য করে, এতে তার কিছু যায় আসে না।
প্রয়োজনীয় ব্যয় করতে তিনি কোনো সময় অরাজি নন, কিন্তু অযথা বিলাসিতা অপচয় তাঁর একদম ভালো লাগে না। যেমন নিজেদের চলাফেরার সুবিধার জন্য মারুতি কার না কিনে স্করপিও কেনাটা তাঁর কাছে টাকার অপচয় মনে হয়। হিসেব করে চলেছেন বলেই জিরো থেকে শুরু করে বাড়ি গাড়ি সহ অনেক কিছু জীবনে করতে পেরেছেন। আগামী দিনেও পারবেন, কারো মুখাপেক্ষী হতে হবে না। এর চেয়ে বড় সুখের আর কি হতে পারে? স্ত্রীর আশা আহ্লাদ মেটাতেও সুনীলবাবু কোনোদিন কার্পণ্য করেননি, তবে হিসেব করে, সেটা গহনা কেনার ব্যাপারে হোক বা শাড়ি কেনার ব্যাপারে হোক, এমনকি স্ত্রীর বাপের বাড়ি যাওয়ার ব্যাপারেও হিসেব করে। কোনো কিছুই আধিক্য নয়, প্রয়োজন মেটানোই বড় কথা। এই ফর্মুলায় চলে জীবনটা সুনীলবাবু বেশ মসৃণভাবে সুখে শান্তিতে কাটিয়ে দিচ্ছেন। এসব সফলভাবে সম্ভব হয়েছে বলা বাহুল্য একমাত্র হিসেব করে এগোনোর ফলে। এই সফলতার জন্য তাঁর একটা চাপা গর্ববোধও আছে। ভাগ্যকে নিজেই তিনি গড়িয়েছেন, যেমন খুশি সাজিয়েছেন, সব কিছুই তাঁর নিয়ন্ত্রণাধীন। কম বয়সে নিজের বা পরিবারের অন্য কারো কোনো অসুখ হলে তিনি কখনোই আপোষ করতেন না, কিন্তু নিজের এই বুড়ো বয়সে মারণ ব্যাধি বলেই অনেক ভেবেচিন্তে হিসেব করে সুনীলবাবু নিজের চিকিৎসার জন্য বাইরে যাওয়া ঠিক মেনে নিতে পারছেন না। জীবনের স্বাদ, আশা আকাঙ্ক্ষা তার কবেই মিটে গেছে। এখন তার 65 চলছে। আজকাল আধুনিক চিকিৎসা ব্যবস্থার দৌলতে মানুষের গড় আয়ু বেড়ে গেছে ঠিকই, কিন্তু এমনও তো দেখা যায় 50 অনেকে পেরোতে পারেন না। এসব দেখলে মনে হয় 50-এর পর বেঁচে থাকাটা শুধুই বোনাস। যে কোনো সময় বোনাস পয়েন্ট কাটা যেতে পারে। এখন এই বয়সে তিনি বাইরে গিয়ে চিকিৎসা করালে কপাল ভালো থাকলে হয়তো আরও 5-6 বছর কষ্টে ওষুধের জোরে বেঁচে যেতে পারেন। গ্যারেন্টি নেই সেহেতু লাখ লাখ টাকা খরচা করার কোনো মানে হয় না বলে সুনীলবাবু মনে করেন। তাঁর মৃত্যুতে পরিবারের বিশেষ ক্ষতি হবে না, কারণ সব কিছু একেবারেই সাজানো গোছানো করে তিনি রেখেছেন। দেশেরও কোনো ক্ষতি হবে না, বরং এত কষ্টার্জিত টাকা চিকিৎসা বাবদ খরচা না করে স্ত্রী ও ছেলের জন্য রেখে দিলে তাদের অনেক সাহায্যে আসবে। ছোট ছেলেটা বাবার সঙ্গে দোকানে থেকে ব্যবসা কিছুটা শিখেছে, কিন্তু এখনো পুরো স্বাবলম্বী হয়ে ওঠেনি। যেমন ভেবে রেখেছেন তেমনই কাজ করলেন সুনীলবাবু, যাতে সংসারের বিপর্যয় এড়ানো যায়। বাড়িটা জমি কেনার সময় স্ত্রীর নামে আগেই করে রেখেছিলেন। বড় ছেলে ও মেয়ের ব্যাপারে মাথা ব্যথা তার অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন শুধু ছোট ছেলে, তাই এনএসসি, কেভিপি, ব্যাংকের টার্ম ডিপোজিট এসবের কিছু টাকা স্ত্রীর সঙ্গে তার জয়েন্ট অ্যাকাউন্টে রেখে বেশিরভাগ টাকা ছেলের অ্যাকাউন্টে রেখে দিলেন। দোকানের মালিকানাও ছেলের নামে ব্যবস্থা করে দিলেন। তার অবর্তমানে ছোট ছেলেই সংসারের একমাত্র ভরসা। তিনি তো মৃত্যুর অপেক্ষায়, ভারমুক্ত হয়ে জীবনের শেষ কটা দিন কাটাতে চান। নিজের এটিএম কার্ডটাও স্যারেন্ডার করে দিলেন। এভাবে সংসারের সব গুছিয়ে আনার পর সুনীলবাবু বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভেবেছেন একসময় সুযোগ বুঝে নিজের ক্যান্সারের কথাটা স্ত্রীকে জানিয়ে রাখবেন। চিকিৎসার ব্যাপারে স্থির করেছেন আপাতত হোমিওপ্যাথি ও পরে প্রয়োজনে অদূরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাবেন। একসময় তো সবাইকেই মরতে হবে, দুদিন আগে বা পরে, এই যা তফাৎ। মৃত্যুকে সুনীলবাবু ভয় পান না, এরকম একটা মানসিক প্রস্তুতিও তার হয়ে গেছে। অনিশ্চয়তাপূর্ণ কোনো ব্যাপারে অযথা লাখ লাখ টাকা খরচ না করে বাস্তব চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া অনেক বেশি যুক্তিযুক্ত। যাদের হাতে অনেক অনেক টাকা আছে তারা আবেগে যা খুশি করুক। একদিন সকালে পত্রিকা খুলে প্রথম পৃষ্ঠার ওপরের দিকে সুনীলবাবুর নজর পড়ল। এক বিরাট ছবি। বরাক উপত্যকার সংগ্রামী জনগণ ব্রডগেজের জন্য আবার আন্দোলন করছেন। এসব ছবি পুরনো হয়ে গেছে। সুনীলবাবু ইন্টারেস্ট দেখালেন না। পত্রিকার নিচের দিকে বড় বড় করে লেখা, সোনারপুরের কাছে নাইট সুপার বাস গভীর খাদে, নিহত এখনো পর্যন্ত 12 জন, আহতের সংখ্যা জানা যায়নি। এ ধরনের খবরও দেখতে দেখতে অভ্যস্ত, এখন মনকে এত নাড়া দেয় না। কিছু সময় পরই থানা থেকে টেলিফোনে সুনীলবাবু জানতে পারলেন তার ছোট ছেলে গুয়াহাটি থেকে ফেরার পথে এই অভিশপ্ত বাসটির যাত্রী ছিল এবং সে মারা গেছে। মুহূর্তে বিধাতা হিসেবে সুনীলবাবুর সব হিসেব তাসের মতন সাফেল করে ওলটপালট করে দিলেন। ঘটনার আকস্মিকতায় সারা জীবন জরিপ করে চলা সুনীলবাবু দিশেহারা হয়ে পড়লেন। আজকের পাঠ এখানেই শেষ হলো।
একদিনের মধ্যেই নিয়ে আসবো আরও একটি নতুন গল্প। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।